বাংলাদেশে হঠাৎ করেই আবার জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এদিকে পাহাড়েও বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। আমেরিকা, ইসরায়েল সহ অনেকগুলো দেশই এই মুহূর্তে বাংলাদেশের উপর নজর রাখছে। এই জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে আমেরিকা কি বাংলাদেশের উপরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? এর পাশাপাশি একদম শেষে আমি ২৬ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। এই বিএনপির আমলে ইউনূসের ধারাবাহিকতায় নির্যাতন কি ভয়াবহ আকার ধারণ করেছে তারই সামান্য নমুনা। ২০২৪ সালের ৫ই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে যে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, যাকে রেজিম চেঞ্জ বলা হচ্ছে, সেখানে যে জঙ্গিদের সক্রিয় অংশগ্রহণ ছিল সেটি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং তখন কারাগার ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ৭৯ জনকে আজও আর ধরা যায়নি। এই ৭৯ জনের মধ্যে আবার ৯ জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ৫ই আগস্টের পর থেকেই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কলেমা তৈয়ব লেখা আইএসএস এর পতাকার আদলে বিভিন্ন পতাকা বহনকারী জঙ্গি গোষ্ঠীদের দেখেছি। এদের আমরা দেখেছি ধানমন্ডিতে যখন ৩২ ভাঙা হয়, তখনও আমরা তাদের এই পতাকা সহ দেখেছি। এরা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরা মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। দিনাজপুরের একটা সেতুতে তাদের পতাকা টাঙানো হয়েছে। ভোলার একটা সেতুতে তাদের পতাকা টানানো হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে অনেকগুলো পতাকা তারা টানিয়েছে। পুলিশ সেই পতাকা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল যে পুলিশ সরানোর পরে আবার সেই পতাকা তারা সেখানে আবার টানিয়েছে। এমনি করে তারা তাদের উপস্থিতি জানান যেভাবে দিচ্ছে, এবং সেই উপস্থিতিটা দিন দিন বাড়ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাড়িতে মাদ্রাসা, সেখানে বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয় এবং পরে দেখা গেছে সেখানে বোমা বানানোর নানা রকমের কেমিক্যাল রয়েছে। গত ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে সেই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয় এবং ২ জন মারা যায়। এই সবাই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তো এখন প্রশ্ন উঠেছে যে এত বেশি জঙ্গি তৎপরতা, এবং এটি যখন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস অপারেট করছে, তখন এটা পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করে। এবং কদিন আগে চিটাগাংয়ের এয়ারফোর্সের একজন ওয়ারেন্ট অফিসার, তাকে পাওয়া যায় টিটিপির ডেরায়। টিটিপি হলো তেহরিকে তালিবান অফ পাকিস্তান, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী। তাদের সাথে এই বিমান বাহিনীর কোনো কোনো কর্মকর্তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশে ৮ কিংবা ৯টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী কিংবা তাদের শাখা এই মুহূর্তে অপারেট করছে। এবং ডক্টর ইউনূস ছিল একজন জঙ্গি বান্ধব সরকার। তার সরকারের আমলে যে গত বছর এপ্রিলে আপনাদের মনে আছে কাশ্মীরের পাহালগাঁয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একটি হামলা করেছিল এবং সেখানে অনেকে নিহত হয়েছিল। সেই বোমা হামলার আগের দিন বাংলাদেশের অন্যতম জঙ্গি মুফতি হারুন ইজাহার, যার জঙ্গি কানেকশনটা সবার কাছে মোটামুটি ওয়েল নোন, তার সাথে ডক্টর আসিফ নজরুল মিটিং করেছিল। এই ডক্টর আসিফ নজরুল ইউনূস সরকারের পক্ষ থেকে, এর সাথে আরো ২-১ জন উপদেষ্টা, এরা মোটামুটি জঙ্গিদের সাথে লিয়াজো মেনটেইন করত। তো আজকে সেটাই আরো ফুলে ফেপে উঠছে। বর্তমান বিএনপি সরকারের অবস্থানটা কি জঙ্গিদের ব্যাপারে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে বাংলাদেশে জঙ্গি নেই। আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলছেন বাংলাদেশে জঙ্গি আছে। অর্থাৎ সরকার নিজেই ২ রকম স্ট্যান্ড নিয়েছে। আবার জঙ্গিরা বলছে যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের রাজনীতি করতে হলে দুটো দলেরই নাকি এই জঙ্গি গোষ্ঠীদের দরকার। এর আগে আমরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন জামাত বিএনপি জোট সরকার ছিল, তখন কিন্তু তাদের আমলেই বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান এদের উত্থান দেখেছিল এবং তাদের নেতৃত্বে এই জেএমবি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তো আজকে বাংলাদেশে সেটাই দেখছি।
এবং এটা যে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেটা না, এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের ইন্টারেস্ট বেড়েছে। এই যে আমাদের বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা মিটিং করছে, তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে গতকাল বলেছিলাম দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি উত্থান একটি এজেন্ডা রয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েল এখানে আগ্রহী হচ্ছে, ভারতের সাথে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, যেমন জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, কারো কারো ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারে। তো আমেরিকা এটা ভাবছে। আবার আমেরিকা এই জঙ্গি অভ্যুত্থানকে বা এই জঙ্গিদের উত্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কি সর্বনাশ করে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। কারণ এমনও হতে পারে এই জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে আমেরিকা, এবং তারপরে এই জঙ্গি দমনের নামে তারা তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি এই সমসাময়িক সময়, তাহলে কিন্তু আমেরিকার এই অভ্যাসটা আছে। তারাই তালেবান সৃষ্টি করেছিল, আবার তারাই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের এই জঙ্গিদের উত্থান খুব সতর্কতার সাথে দেখতে হবে। এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে দেউলিয়া একটি সরকার, বাংলাদেশের কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তারা মানে সবাই মিলে যেন চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, নির্যাতন এইসবের মধ্যেই আছে। একটা দেশকে যে ভালোভাবে চালানো সেই দক্ষতাও তাদের আছে বলে মনে হয় না, সেদিকে তাদের কোনো আগ্রহ আছে তাও মনে হয় না। সমতলে যখন জঙ্গিদের উত্থান, পাহাড়ে তখন অশান্তি পরিলক্ষিত হচ্ছে। আমাদের কেএনএফ, ইউপিডিএফ এগুলো অনেকদিন ধরে অপারেট করছে। নানা রকমের স্টল মাইন পাওয়া যাচ্ছে এই মিয়ানমার সীমান্তে, ভারত চিরাং হিল ট্রাক্স এইসব সীমান্ত এলাকায়। এর সাথে নতুন করে যোগ হয়েছে খুমি পিপলস ফোর্স, কেপিএফ। এই খুমি পিপলস ফোর্স আবার আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী। তারা প্রতিদিন আরাকান আর্মির সাথে গোলাগুলি বিনিময় করছে। তো পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই পাহাড়কে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটাও দেখার বিষয়। এই যে পাহাড় অশান্ত হচ্ছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সাথেও আমাদের আশেপাশের দেশগুলো জড়িত। শুরুতেই বলেছিলাম একটা ভিডিও ক্লিপ দেখাবো। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, তাকে গ্রেপ্তার করা হলো। এমন ভাবে নির্যাতন করা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। যখন তাকে কারাগারে নেওয়া হয় তখনই বোঝা যাচ্ছিল যে ভীষণ অসুস্থ, কারণ তাকে মেসিভ পিটানো হয়েছে। এই টর্চারের ফলে সেই রাত থেকে পরের দিন তার লাশ পাওয়া গেল, তাকে মৃত পাওয়া গেল। সেই ভিডিও ফুটেজটা দেখ। প্রিয় দর্শক, নিশ্চয়ই এরই মধ্যে আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশেষ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত সে দেশের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন এবং বৃহস্পতিবারই তিনি আমাদের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করলেন। যেদিন তিনি এই কাজটি করলেন সেদিনই তিনি বিশেষ একটি ঘোষণা দিলেন। তার মাধ্যমে ঘোষণাটা এলো যে বাংলাদেশিদের জন্য ডক্টর ইউনূস সরকারের শুরু থেকেই এ পর্যন্ত প্রায় 2 বছর ধরে ভারতের যে ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ করে রাখা হয়েছিল বা সীমিত পরিসরে দেওয়া হচ্ছিল, সেটি এখন ওপেন করে দেওয়া হয়েছে। এবং এই ধরনের একটা চমক সৃষ্টির মাধ্যমে, নানান দিক থেকে চমক সৃষ্টির মাধ্যমে দীনেশ ত্রিবেদী তার মিশন শুরু করলেন বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, কেন ভারত তাকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল? নিশ্চয়ই এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে ভারত নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে চায়, তারই কৌশলগত পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার
তাকে এই বিশেষ স্ট্যাটাসটি দিয়েছে বিশেষ পদক্ষেপ হিসেবে, কৌশলগত পদক্ষেপ হিসেবে। কি সেই কৌশলগত পদক্ষেপ? এমনিতেই দীনেশ ত্রিবেদী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ভারতের পশ্চিমবঙ্গের। তিনি ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন দুইবারের জন্য। প্রভাবশালী রাজনীতিবিদ। তাকে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত করা হলো এবং কূটনৈতিক কর্মধারায় নিঃসন্দেহে এটি একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এটি অনেক আগে থেকেই বলে আসা হচ্ছে, যখন কিনা দীনেশ ত্রিবেদীর নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল। এবং পেশাদার জ্যেষ্ঠ কূটনীতিবিদকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার যে দীর্ঘদিনের প্রথা ভারতের, সেটি ভেঙে ভারত এটি বোঝাতে চাইছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিছক আমলাতান্ত্রিক দক্ষতা আর যথেষ্ট নয়। প্রকাশ্য রাজনৈতিক মিথস্ক্রিয়াও এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। দীনেশ ত্রিবেদীকে যেই মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, যদিও এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক এবং প্রোটোকল সংক্রান্ত, এবং মূল যে কারণগুলো তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করার, তা হচ্ছে, প্রথমে যদি বলতে হয়, যেহেতু এমন মর্যাদা ভারতের জন্য বিরল ঘটনা, সেদিক থেকে এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ কূটনৈতিক বার্তা। এবং দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন এবং সরকারের একজন বিশ্বস্ত দূত বা প্রতিনিধি, সেটি ভারত স্পষ্ট করতে চাইছে। দ্বিতীয়ত হচ্ছে, স্বাভাবিকভাবে যদি মর্যাদার কথা বলি, আগে বলেছে কোনো রাষ্ট্রীয় এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি যেন ভারতের পূর্ণ মন্ত্রী সমমর্যাদার প্রোটোকল এবং সুবিধা পান, সেই বিষয়টি নিশ্চিত করা। অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত অন্যান্য যে রাষ্ট্রদূত রয়েছেন বা হাই কমিশনার রয়েছেন, তাদের দিক থেকে নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর মর্যাদাটা হবে অবশ্যই অনেক বেশি উচ্চ মাত্রায়। তৃতীয়ত, তার অভিজ্ঞতার মূল্যায়নের প্রতিফলন ঘটানো হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং তাকে শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার ক্ষেত্রে উচ্চতর আসন দেওয়া। আমরা যদিও দেখি বাংলাদেশে যারা রাষ্ট্রদূত হয়ে আসেন বা বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হাই কমিশনার হিসেবে এখানে কাজ করেন, তাদের প্রায় সবাই যখন তখন আমাদের মন্ত্রীদের সাথে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, দলীয় প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু এগুলো সহজে হওয়ার কথা নয়। তার একটি অতি সাম্প্রতিক একটি দৃষ্টান্ত আমি আপনাদের জানাবো, যদি আপনারা সেই বিষয়ে জানেন। যাই হোক, দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিতর্ক না ওঠে এবং তিনি যাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দলীয় প্রধান বা আমাদের সরকারের শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, মন্ত্রী পরিষদে যারা অন্যরকম একটি অবস্থান রয়েছেন, তাদের যে কারোর সাথে খুব সহজেই দেখা সাক্ষাৎ করতে পারেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, তার একটি মেসেজ দেওয়া। যেটি বলছিলাম যে সাম্প্রতিক সময় একটি দৃষ্টান্ত, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন শাহ, তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন নেপাল সফরের সময় তার সাক্ষাৎ চাইলেন, দেখা করতে চাইলেন, তিনি স্রেফ জানিয়ে দিলেন যে দেখা করবেন না। বাংলাদেশে এর আগে যারা, ভারত তো বটেই, যুক্তরাষ্ট্র তো বটেই, অন্য কোনো দেশের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রী তিনি যেই হন না কেন, তাদের সাথে যে দেখা করার আবেদন করেন বা আগ্রহ প্রকাশ করেন, কেউ কখনো অ্যাভয়েড করতে পেরেছেন? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা যদি বলি আমরা, পিটার হাসের কথা, সেক্ষেত্রে এক্সাম্পলটি সৃষ্টি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এর দিকে তার যখন বিদায় ঘণ্টা বেজে উঠলো, মানে তার কর্মকাল শেষ হয়ে এলো, পিটার হাস দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আমি পিটার হাসের মেয়াদের কথা বলছি, কিন্তু শেখ হাসিনা কিছুতেই তাকে সময় দিলেন না। যাই হোক, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি কিনা ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন, তিনিও দেখা করতে চেয়েছিলেন
বালেন শাহ কিন্তু এক বাক্যে বলে দিয়েছেন, না আমি দেখা করব না। কেন? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বা এই মান সম্পন্ন কোনো ব্যক্তি ছাড়া তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। যাও, নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদী যে সম্মান নিয়ে ভারতের পক্ষ থেকে এসেছেন বা তাকে দেওয়া হয়েছে, সে নিশ্চয়ই অনেক দিক ইঙ্গিত করে। মাত্র কদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যে ভারতে এক ধরনের বিড়ম্বনার শিকার হলেন দিল্লিতে গিয়ে, ফিরে আসার পর তিনি সেখান থেকে ফিরে আসার পরে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ভর্ৎসনা করা হলো, তার কাছে জবাবদিহি চাওয়া হলো। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে কি তার যে প্রোটোকল সেটি এইভাবে করা সম্ভব হবে? নিশ্চয়ই এই বিষয়ে অনেক প্রশ্ন উঠতেই পারে। যাই হোক, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দীনেশ ত্রিবেদীকে যেভাবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে, এবং তাকে যে নতুন ভাবে যে সম্মানে অভিহিত করা হলো ভারতের পক্ষ থেকে, সেটি নিঃসন্দেহে কূটনৈতিক মহলে বেশ আলোচনা জন্ম দিয়েছে। এবং দীনেশ ত্রিবেদী যেই মিশন শুরু করেছেন পর্যটন ভিসা খুলে দেওয়ার মাধ্যমে, তিনি নিঃসন্দেহে চমক সৃষ্টি করতে পারেন এমন অভিমত ভারতের বিশেষজ্ঞদের। কিন্তু তিনি যখন আমাদের দেশে প্রথম পা রাখলেন, তার একটি মন্তব্যকে ঘিরে আমাদের সরকারের কোনো কোনো ব্যক্তির মধ্যে কিংবা জামায়াতের পক্ষ থেকে যেই প্রশ্ন উত্থাপিত করা হয়েছিল, সেগুলো নিশ্চয়ই ভারত ভালো চোখে নেয়নি।